হাই গাইস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সেকেন্ড লেগ এর ডে ওয়ান অর্থাৎ ইন্টার মিলান এবং তার পাশাপাশি বার্সেলোনার যে ম্যাচ সেটার প্রিভিউ বলবো। তো আমি প্রত্যয় অ্যান্ড আই হ্যাভ সাহিত্য উইথ মি। তো আজকে সেই দিন চলেই এসছে বার্সা এবং ইন্টারের সেকেন্ড লেগের ম্যাচ। তো যেখানে বার্সা ফার্স্ট লেগে 3-3 ড্র করে এবং আজকে সানসিরোতে সেকেন্ড লেগ শুরু হবে রাত্রির ঠিক 12:30টায়। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে ইন্টার এবং বার্সার যে একটা ইয়ে করবো কি যেন বলে ওটাকে রাইভাল দেখি আমরা। তো সেক্ষেত্রে ইন্টার কিন্তু মুরিনোর আন্ডারে 2010-11-তে বার্সেলোনাকে কিন্তু নক আউট করেছে ইউসিএলে। এবং আর একটা ফ্যাক্ট যদি দেখি সানসিরোতে গত 3 বছরে একবারও কিন্তু হারেনি মানে ইউসিএলে। ঠিক আছে, তো এটা একটা বড় বিষয় ইন্টারের জন্য। এবং আর একটা যদি দেখি তো আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বার্সেলোনার সঙ্গে যেতে পারে সেটা হচ্ছে মানে ভালভার্দে এর্নেস্টো ভালভার্দে ইন্টারকে কিন্তু হারিয়েছে দুটো সিজনে 2018-19 এবং 2019-20 এবং সেটা আমরা দেখেছি। একটা পিক খুব ভাইরাল হয়েছিল যেটা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে জিতেছিল তো ভালভার্দের সেই পজিশন, তো সেটা আমরা দেখেছি। তো এর সঙ্গে সঙ্গে যদি দেখি তো ইন্টার কিন্তু বার্সাকে 2022-23 গ্রুপ স্টেজ থেকেই কিন্তু নক আউট করে দিয়েছিল ইউসিএলের। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমরা ইন্টার এবং বার্সার রাইভালরি যদি বলতে পারি, এটা বলতে পারি। এবং এবার যদি আমরা দেখি তো বার্সার যদি এর আগের ম্যাচটা দেখি যেটা কিনা লিগ স্টেজের ম্যাচ মানে লা লিগার ম্যাচ ছিল, সেটা হচ্ছে ভ্যালাডোলিদের সাথে। সেই ম্যাচটা কিন্তু খুব পড়িকি করে বার্সেলোনা জিতেছে, 2-1 গোলে ম্যাচটা জিতেছে। 1-0 গোলে ম্যাচ ভ্যালাডোলিড এগিয়ে যায় এবং পরে বার্সেলোনা কামব্যাক করে। তো সেখানে কিন্তু আমরা বার্সাকে যথেষ্ট স্ট্রাগল করতে দেখেছি। এবং বার্সার ক্ষেত্রে আরও কয়েকটা ফ্যাক্ট যদি আমরা দেখি তো সেটা হচ্ছে প্রায় এক মানে দশক পরে বার্সেলোনা কিন্তু ইউসিএল ফাইনালে পৌঁছতে পারবে যদি আজকে ম্যাচটা কোনোভাবে জিততে পারে। তো আর যদিও ওই ম্যাচটা এটা বলা উচিত কি উচিত না জানি না, বাট যদি ম্যাচটা হেরেও যায় তবুও কিন্তু বার্সেলোনার এই সিজন কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের নজর কেড়েছে। যেখানে ফ্লিক এর আসার পরে বার্সেলোনা কোপা ডেল রে জেতে এবং স্প্যানিশ সুপার কাপও পর্যন্ত জেতে এবং লা লিগাও কিন্তু খুব দারুণ পজিশনে রয়েছে। এবং লা লিগার পরের ম্যাচটা কিন্তু রিয়েল মাদ্রিদের সাথে আছে যেটা কিনা লিগ ডিসাইডারই হবে। তো সেটা একটা বার্সেলোনার দেখার বিষয়। এবার নেক্সট যদি আমরা দেখি তো প্রত্যয় বল। হ্যাঁ, তো বার্সেলোনা ফ্লিকের আন্ডারে যেরকম ফুটবল খেলেছে অর্থাৎ যে ফাস্ট ফ্লুইড ফুটবল এবং তার পাশাপাশি যে একটা কি বলবো যে এন্টারটেইনিং এবং এক্সাইটেড একটা গেম খেলেছে, তো তার জন্য আমরা বলতেই পারি যে আজকে যদি বার্সেলোনা নাও এগোতে পারে অর্থাৎ যদি এলিমিনেটেড হয়েও যায়, নকড আউট হয়ে যায়, তা সত্ত্বেও বার্সেলোনার আন্ডারে ফ্লিকের আন্ডারে বার্সেলোনাকে আমরা নেক্সট 2-1 সিজনের মধ্যে একটা মনস্টার মানে জায়ান্ট ইন দ্য ইউরোপ হয়ে মানে দেখতেই পারি। তো সেক্ষেত্রে ফ্লিকের আন্ডারে বার্সেলোনাকে আমরা অনেক বেশি মানে কি বলবো এক্সপেক্ট করছি যে আরও বেটার করবে আস্তে আস্তে। কারণ প্রথম সিজনেই কোনো টিমকে নিয়ে যদি ফ্লিক এত ভালো খেলতে পারে, তো আস্তে আস্তে যখন প্লেয়ারগুলো জেল আপ হবে তো তখন তাদের পারফরমেন্স কীরকম হবে সেটা নিয়ে একটা সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে। আচ্ছা, নেক্সট আমরা এটা বলি সেটা হচ্ছে ইন্টার তাদের ট্রেবল যে হোপ সেটা কিন্তু কোপা ইটালিয়ায় সেমিফাইনালে এসি মিলানের কাছে হারের সাথে সাথে তাদের ট্রেবলের যে হোপ সেটা ভেঙে গেছে এবং তারা এখন লিগ রেসে আছে যেখানে তারা মাত্র 3 পয়েন্ট পিছিয়ে আছে নেপোলির থেকে। মানে নেপোলি আছে ফার্স্টে এবং সেকেন্ডে আছে ইন্টার যারা মাত্র 3 পয়েন্ট পিছিয়ে আছে। এবং তার পাশাপাশি একটা কথা বলতে হবে যে গত 2 সিজন আগে ইন্টার মিলান এবং ম্যানচেস্টার সিটির যে ফাইনালে ম্যাচ হয়েছিল ইউসিএলে, সেখানে কিন্তু লুকাকুর কিছু জঘন্য পারফরমেন্সের এবং তার পাশাপাশি প্লেয়ারদের কিছু ইন্ডিভিজুয়াল ভুলের জন্য ম্যান সিটি কিন্তু কি বলবো যে ইন্টার মিলানকে নক আউট করে দেয় এবং ম্যান সিটি তাদের হিস্ট্রির প্রথম ইউসিএল চ্যাম্পিয়ন হয়। ঠিক কিনা? একদম একদম একদমই তাই। তো এর পাশাপাশি আমরা যে পসিবল লাইন আপ সেটা নিয়ে একটু আলোচনা করতে, তুই বল। পসিবল লাইন আপ যদি দেখি তো আমরা মানে ফার্স্ট লেগে যেরকম দেখেছি সেই অনুযায়ী আমরা হয়তো দেখতে পাবো। কিন্তু এখানে একটা ব্যাপার আছে বার্সেলোনার ক্ষেত্রে। বার্সেলোনা হয়তো এবারে যেহেতু কুন্দে এবং বালদের যে অভাবটা এটা এখনও থাকছে ডিফেন্সে, তো সেই জন্য এরিক গার্সিয়াকে আমরা ডিফেন্সে দেখতে পারি, তার সঙ্গে আরাহুও, কুবার্সি এবং হয়তো ইনিগো মার্টিনেসকে আমরা অ্যাজ এ লেফট ব্যাক দেখতে পারি, যেখানে জেরার্ড মার্টিন কিন্তু যথেষ্ট খারাপ পারফরমেন্স দিয়েছিল গত ইউসিএল ম্যাচ যেতে। কিন্তু লাস্ট আবার যদি দেখি জেরার্ড মার্টিনের ওপর যদি দেখি তো ভ্যালাডোলিড ম্যাচে কিন্তু আবার ম্যান অফ দ্য ম্যাচও হয়। তো এইখানে লেফট ব্যাক পজিশনে আরও জেরার্ড মার্টিন খেলবে কি খেলবে না, বা তার জায়গায় ইনিগো মার্টিনেস খেলবে কিনা, এটা একটা দেখার বিষয়, এটা ফ্লিক কী করে। এবং তার সাথে সাথে যদি আমরা দেখি মিডফিল্ডে
ডেজং, পেড্রি এবং ওলমোকে আমরা দেখতে পারি, আর ওদিক থেকে ফেরান, রাফিনিয়া এবং ইয়ামালকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্টার্ট করার জন্য, কারণ লেভেনডস্কি কিন্তু এখনও ফুললি ফিট হয়নি। হয়তো সেকেন্ড হাফে আমরা তাকে দেখতে পারি, যেহেতু স্কোয়াডে রেখেছে ফ্লিক। তো এটাই হচ্ছে বার্সেলোনার পসিবল লাইন আপ। আর ইন্টারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে হচ্ছে সোমার গোলে শুরু করবে এবং বিসেক, আশেরবি, বাস্তনি এরা কিন্তু ডিফেন্স লাইন আপকে সামলাবে। এবং যেটা কিনা ইন্টারের প্রেস কনফারেন্সে বলেছে সিমিওনে ইনজাগি, লেমিন ইয়ামালকে কিন্তু মোটামুটি 3জন বা 4জনও হয়তো মার্ক করতে পারে একই সাথে। তো এরকম একটা বড় বিষয় ইনজাগি খোলাসা করেছে, যেখানে কিনা আমরা জানি যে বাস্তনি এবং ডিমার্কোর সাইড দিয়ে কিন্তু ইয়ামাল যেহেতু অ্যাটাকে ওঠে, তো সেই জন্য তারা দুজন তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে আরও হয়তো মিডফিল্ড থেকে কেউ তাকে মার্ক করতে আসতে পারে, যেখানে বারেলা, চালানোংলু, মাকিতারিয়ান এরা কিন্তু মিডফিল্ডে থাকবে এবং যথারীতি লাউতারো এবং থুরামি হয়তো ফরওয়ার্ডে স্টার্ট করবে। যেহেতু ইন্টারেরও কিছু কী বলে ডিফেন্স মানে ইনজুরি আছে, তো সেক্ষেত্রে লাউতারোকে হয়তো আমরা একটু ডাউটফুল লাগতে পারে, কারণ আগের ম্যাচে আমরা দেখেছি লাউতারো কিন্তু উঠে গেছিলো এবং তার সঙ্গে সঙ্গে বেঞ্জামিন পাভার্ডও কিন্তু গত ম্যাচেও ছিল না, তো এই ম্যাচেও পুরোপুরি হয়তো থাকবে না এবং সেটাই আশা করা যাচ্ছে। তো সেই জন্য ইনজাগি বাকি যারা আছে মানে অন্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্টগুলো অনেকে আছে, তার মধ্যে ফ্রাটেসি আছে যাকে আমরা দেখতে পেয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে জিলিনস্কিও আছে। তো এরা কিন্তু বেশ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিল গত ম্যাচে, তো এই ম্যাচেও দেখা যাক তারা কীরকম কী পারফরমেন্স দিতে পারে। এবার যদি ইন্টার এর অ্যাপ্রোচ হিসাবে দেখি, তো সেটা কিছুটা বলবে এবার প্রত্যয় বল। হ্যাঁ, তো সিমোনে ইনজাগি ইন্টারের যেভাবে টিম নামাতে পারে সেটা নিয়েও তো আলোচনা করলাম, এবং তার পাশাপাশি ইনজাগির যে অ্যাপ্রোচ সেটা নিয়ে একটু আলোচনা করি। তো সবার আগে এটাকে বলতে হবে যে দুটো টিমই কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি ফ্যাটিক, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ফ্যাটিকের শিকার। তো সেক্ষেত্রে দুটো টিমই লাস্ট ম্যাচে নিজেদের মানে কি বলবো যে হেভি রোটেশন করেছে টিমে। তো লাস্ট দুটো ম্যাচেই দুটো টিমই হেভি রোটেশন করে এবং দুটো ম্যাচে জিতে যায় দুটো টিমই। তো যাই হোক, তো সেখানে আমাদের এটা ভাবতে হবে যে ইনজাগি কিন্তু তার সমস্ত প্লেয়ারকে অ্যাকচুয়ালি ইন্টার যেটা কি ইন্টার হচ্ছে হাই প্রেস করে এবং তার পাশাপাশি তারা কি বলবো যে অ্যাগ্রেসিভ প্রেসও রাখে, কিন্তু সেটা 90 মিনিটস ধরে তারা এই ম্যাচে করতে পারবে না, কারণ প্রত্যেকটা প্লেয়ার ফ্যাটিকের শিকার। তো সেক্ষেত্রে দেখা যাক, মোস্ট প্রবলি ইনজাগি সবাই মানে ফার্স্ট থেকেই সেই প্রেসিংটা সেটা যেটা আগের ম্যাচে দেখেছিলাম সেটা করবে না। আচ্ছা, নেক্সট আমরা যেটা বলছি যেটা হচ্ছে বার্সেলোনা কিন্তু সমস্ত লো ব্লক টিমের এগেনস্টে কোনো না কোনোভাবে হয় ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, নয় ট্যাকটিক্যালি, নয় কিছুভাবে গোল বের করেছে। অর্থাৎ যে কোনো টিমই হয়তো লো ব্লকে খেললে তাদের এগেনস্টে বার্সেলোনা একেবারে কোনো গোল করতে পারেনি এমন ঘটনা না। তো ইন্টারের স্পেশালিটি হচ্ছে তারা লো ব্লকে খেলে এবং তার পাশাপাশি তারা একেবারে পুরো কি বলবো যে সেট ব্যাক করে, একদম পুরো ডিফেন্স করে। তো সেটা কিন্তু বার্সেলোনা এগেনস্টে হয়তো কাজ নাও দিতে পারে, তার জন্য ইনজাগি হয়তো অন্য কিছু ভেবে রাখবে। তো তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে ইনজাগি হয়তো লো ব্লকের বদলে হয়তো মিড ব্লক ইউজ করতে পারে, যেটার কারণে মানে যেটা রিজন হচ্ছে মিড ব্লক থেকে প্লেয়ার মানে বল কেড়ে নিয়ে তার পাশাপাশি বার্সেলোনার যে হাই লাইন সেটাকে কাউন্টার করে দেবে, অর্থাৎ তাদের এগেনস্টে যে কাউন্টার তোলা সেটাকে ভালো করে ইউটিলাইজ করতে পারবে যদি কিনা ইনজাগি মিড ব্লক সাজায়। এবং তার পাশাপাশি আমরা এটা ফলো করেছি যে গত লেগে বার্সেলোনা ইন্টারের যে কি বলবো ফাস্ট পাসিং এবং তার পাশাপাশি যে মুভমেন্ট এবং এই মানে এইটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্স এবং বার্সেলোনা পুরো টিমকে অনেক বেশি কি বলবো ডিস্টার্ব করেছে এবং ডিসঅর্গানাইজড করে দিয়েছে। তো সেটাই কিন্তু ইনজাগি আবার ট্রাই করবে, যেহেতু সেটা ফ্লস বার্সেলোনার এগেনস্টে তারা দেখতে পেয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইনজাগি যেটা প্রেস কনফারেন্সে বলেই রেখেছে যে ইয়ামালকে তারা ডাবল ডাউন করবে, এবং তার পাশাপাশি ইনজাগি কিন্তু এটাও বলেছে আমি ট্রিপল ডাউনও করতে পারি, কোনো সমস্যা নেই। তো এটা অবশ্যই হয়তো ইনজাগি এটাও করতে পারে যে হয়তো ইয়ামালের ওপর সমস্ত লাইমলাইটটা দিয়ে রেখে, যাতে হচ্ছে অন্য প্লেয়ারদের এগেনস্টে কী প্ল্যান করবে সেটা মানে সেটা হচ্ছে তার কি বলবো যে পেছনে, অর্থাৎ ইয়ামালকে সামনে দাঁড় করিয়ে রেখে হয়তো তার পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজি বানাচ্ছে। তো সেটা হয়তো দেখা যাবে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যাকর্ডিং টু হিম আমরা যেটা দেখছি যে ইয়ামালকে তারা ডাবল ডাউন করবে। তো সেক্ষেত্রে দেখা যাক মোস্ট প্রবলি বাস্টনি এবং তার পাশাপাশি যে ডিমার্কো তারা দুজন ইয়ামালকে ডাবল ডাউন করবে। এবং লাস্ট বলতে হয় যে ইন্টার গত ম্যাচে বার্সেলোনা এগেনস্টে কিন্তু সেন্টারে ওভারলোড করে দিয়েছে, অর্থাৎ সেন্টার থেকে কোনো অ্যাটাক তুলতে তেমন একটা দেয়নি। অর্থাৎ তার কারণে হচ্ছে ইয়ামাল এবং রাফিনার সাইড থেকে বরাবর অ্যাটাক উঠেছে, রাফিনার সাইডও অ্যাকচুয়ালি অ্যাটাক ওঠেনি, ইয়ামালের সাইড থেকে অ্যাটাক করেছে, কিন্তু
অ্যাকচুয়ালি রাফিনা খেলেছিল হচ্ছে লাস্ট ম্যাচে এসএস, অর্থাৎ সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ফেরান টরেসের পিছনে। তো ইন্টার সেই অ্যাপ্রোচ এবারও নেবে এবং দেখা যাক ইনজাগি সেটা কতদূর কি বলবো সাকসেসফুল হতে পারে সেই নিজের ট্যাকটিক্সে। এখন বার্সেলোনা আমরা ফ্লিকের আন্ডারে কিছু অ্যাপ্রোচ দেখতে পারি, সেগুলো নিয়ে একটু আলোচনা করবে স্যার। বার্সেলোনার অ্যাপ্রোচ যদি আমরা বলি তো সেই হিসাবে কিন্তু ফেরানকে কিন্তু খুব লাইমলাইটে আসতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ যেহেতু লেভেনডস্কি পুরোপুরি ম্যাচ ফিট নয়, তো সেক্ষেত্রে ফেরানই হয়তো স্টার্ট করবে এবং ফেরানের যে পজিশনিং এবং ফেরানের যে ফিনিশিং সেটা কিন্তু ফেরানকে যথেষ্ট পরিমাণে মানে আরও বেটার করতে হবে। তো যে কারণে ফেরান কে মোর ক্লিনিক্যাল হতে হবে পুরো স্ট্রাইকিং জোনটাতে। যেখানে আগের ম্যাচে আমরা দেখেছি লেমিনের অনেক সেন্টার দেখেছি যেগুলো কিনা হয়তো সেখানে রিচ করতে পারেনি ফেরান বা অন্য যে কোনো প্লেয়ার, সেইগুলোকে যদি কনভার্ট করতে পারতো তাহলে হয়তো খেলার স্কোর লাইন অন্য কিছু হতে পারতো। তো সেইগুলোর ক্ষেত্রে একটু বেশি কাজ করতে হবে। এবং ফ্লিক কে যদি দেখি তো আমরা গত ম্যাচে দেখেছি মোটামুটি পুরোপুরি রাইট উইং বেসিসে খেলা হয়েছিল ইয়ামালের দিক থেকে। লেফট উইং থেকে সেরকম কোনো অ্যাটাক ওঠেইনি বলা যেতে পারে। তার প্রধান একটা কারণ যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে জেরার্ড মার্টিনের জন্য। কারণ জেরার্ড মার্টিন যেহেতু মানে তাড়াতাড়ি ট্র্যাক ব্যাক করতে পারে না, তো সেই কারণে এই রাফিনিয়া কিন্তু পুরোপুরি মানে টেক অনে যেতে পারছিল না, যে কারণে রাফিনিয়াকেও কিছুটা ডিফেন্সিভ হেল্পে আসতে হচ্ছিল, যে কারণে লেফট উইং থেকে কিন্তু কোনো অ্যাটাক আমরা দেখতে পাইনি। তো সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এই ম্যাচেও যেহেতু বালদে থাকবে না, তো সেক্ষেত্রে ইনিগো মার্টিনেজ যদি খেলে তো সেক্ষেত্রে কিন্তু রাফিনিয়ার দিক থেকে অ্যাটাক ওঠার চান্স অনেক বেশি বেড়ে যায়। তো সেই দিক থেকে লেফট উইং থেকে কিন্তু প্রপার থ্রেট ক্রিয়েট করতে হবে যদি ইন্টারের লো ব্লককে ভাঙতে হয়। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। তো আর একটা যেটা সেটা হচ্ছে বার্সা তো হাইলাইন ইউজ করেই, তো সেখানে ইন্টারের লো ব্লক যেটা প্রত্যয় বললো যে বার্সা লো ব্লকের এগেনস্টে কিন্তু খুব যে খারাপ পারফরমেন্স করেছে এরকমও না, গোল কিন্তু ঠিকঠাকই করে বেরিয়ে গেছে। তো আমরা এর আগেও এই সিজনে অনেকগুলো ম্যাচে দেখেছি। তো সেক্ষেত্রে এইখানেও হয়তো সেরকম কিছু অ্যাপ্রোচ করতে পারে। তো কাউন্টার প্রেস এবং কাউন্টার প্রেস এটাই হচ্ছে মেন লো ব্লকের এগেনস্টে খেলার বিষয়। তো সেটা কিন্তু করতে হবে। আর একটা যদি আমরা বলি তো হচ্ছে ইয়ামালের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স তো থাকছেই, তো সেটাকে কতটা কি ইউটিলাইজ করতে পারে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেহেতু এবারে হয়তো বেশি মার্কিং থাকলেও থাকতে পারে ইয়ামালের জন্য, তো এটা একটা বড় বিষয় যে ইয়ামালকে কীভাবে ইউটিলাইজ করবে ফ্লিক। তো এটা একটা সবচেয়ে বড় বিষয়। আর একটা যদি দেখি তো মিডফিল্ডের যে ফ্লটা বললো প্রত্যয় সেটা হচ্ছে লাইক আগের ম্যাচে যেহেতু তারা মিডফিল্ড থেকে কোনো অ্যাটাক তুলতেই দেয়নি, তো সেই ক্ষেত্রে কিন্তু এবারে সেকেন্ড লেগে মিড থেকে কিন্তু অ্যাটাক তোলাটা মাস্ট, খুব গুরুত্বপূর্ণ। কারণ আগের ম্যাচে আমরা দেখেছি ওলমোকে অতটাও মানে মানে খেলতে পেরেছে বা পারেনি সেটা আলাদা ব্যাপার, বাট ওলমো কিন্তু এই ম্যাচে খেলা দেখাতেই হবে ওলমোকে। ওলমো, পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এই তিনজনের যে ট্রায়ো, এটাকে কিন্তু দারুণভাবে কার্যকরী হতে হবে বার্সেলোনাকে যদি এই ম্যাচটা জিততে হয়। তো এবং আর একটা যেটা বলার সেটা হচ্ছে ফ্লিকের সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশন তো আমরা দেখেইছি ফ্লিকের যে কোনো ম্যাচেই সাবস্টিটিউশন খুবই কার্যকরী হয়। তো এইবারেও সেটা কিনা মানে কতটা কি হতে পারে, কারণ যেহেতু আমরা জানি লেভানডস্কি টিমে আছে, তো লেভানডস্কিকে আমরা হয়তো সেকেন্ড হাফে সাবস্টিটিউটর হিসাবে দেখতে পারি। তো এটা একটা সবচেয়ে বড় বিষয় যে লেভানডস্কি কীরকম কি খেলে কি না খেলে, তো তার যে কি হতে পারে সেটা হচ্ছে ব্যাপার। আর তার সাথে সাথে ফার্মিনকেও হয়তো আমরা সাবস্টিটিউশনে দেখবো। তো যাই না, এবার দেখা যাক কাকে কি নামায় না নামায়। তো এটা একটা সবচেয়ে বড় বিষয় যে ফ্লিকের সাবস্টিটিউশন কীরকম কি ফলপ্রসূ হয় না হয়। তো প্রেডিকশানের দিক থেকে যদি এবার আমরা বলতে পারি, তো আমার তো যদি বলি নিজস্ব ব্যাপার সেটা হচ্ছে একটু তো লাগছে, ক্লোজ লাগছে ব্যাপারটা। মানে ক্লোজ বলতে গত ম্যাচও ক্লোজই ছিল, আমরা বলেছিলাম গত ম্যাচ ক্লোজ থাকবেও। তো এই সেকেন্ড লেগও যথেষ্ট ক্লোজই থাকবে। এবং জানি না বার্সেলোনা কতটা কি অ্যাপ্রোচ করতে পারবে না পারবে, যেহেতু ইন্টারের হোম এটা। তো সেক্ষেত্রে আমার বার্সেলোনার জন্য একটু হয়তো মানে ডাউন ফিলিং আসছে যে বার্সেলোনা হয়তো পুল অফ নাও করতে পারে এই ম্যাচটা। তো আমার মতে বার্সেলোনা হয়তো নাও পুল অফ করতে পারে, ফাইনালে নাও যেতে পারে, এরকম একটা ফিলিংস আসছে প্রত্যয়। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি স্কোর কী হবে সেটা বলার আগে এটা বলতে হবে যে বার্সেলোনা কিন্তু যে কোনো মোমেন্টে আমরা দেখেছি ফ্লিকের আন্ডারে রেজিলিয়েন্স দেখিয়েছে। মানে প্রত্যেকটা মোমেন্টে তারা সেইভাবে কি বলবো যে কামব্যাক থেকে শুরু করে কোনো অ্যাট্যাক আটকানো, তারপর হচ্ছে অফসাইড ট্র্যাপ অন করে খেলা, তো যথেষ্ট যে কোনো সিচুয়েশানে নিজেদেরকে ফিরিয়ে আনা, এই জিনিসটা আমরা ফ্লিকের আন্ডারে বার্সেলোনাকে দেখেছি। তো
হয়তো আজকের ম্যাচ যে কোনো দিকে যেতে পারে, কিন্তু অবশ্যই মানা হচ্ছে যে হয়তো বার্সেলোনা একেবারে আউট অফ কি বলবো যে রিচ সেরকম কিছু হবে না, অর্থাৎ ম্যাচ কিন্তু ক্লোজ যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো বার্সেলোনার যেহেতু এতগুলো কি প্লেয়ার আছে, তো তাদের যে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, তার পাশাপাশি ফ্লিকের মাস্টার মাইন্ড, তো সেক্ষেত্রে বার্সেলোনা হয়তো এই ম্যাচটা পুল অফ করে দেবে 2-1-এ। এবং আমরা হয়তো যে স্কোর যে আজকে মানে কি বলবো যে এক সাইডে হবেই এরকম কিন্তু নাও হতে পারে, অর্থাৎ এমন এমন হতে পারে যে 0-0 হতে পারে অথবা ড্রও হতে পারে ম্যাচ। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যে এক্সট্রা টাইম এবং তার পাশাপাশি পেনাল্টিতে ম্যাচ জিতেও মানে দেখতে পারি। তো সেক্ষেত্রে তার জন্য আমাদের সবাইকে রেডি হওয়া উচিত এবং প্রিপেয়ার থাকা উচিত, হুম, ঠিক কি না? একদম একদম একদমই তাই। তো রাত জাগার জন্য রেডি একেবারে, যতটা রাত জাগতে হয়। তো এটা একদম হচ্ছে একদম ব্যাপার। তো এটুকুই বলার, দেখা যাক কি হয়। এবং তার সঙ্গে সঙ্গে পরের দিন আর্সেনাল এবং পিএসজিরও সেকেন্ড লেগ আছে, যেখানে কিনা পিএসজি মানে 1-0 বলে এগিয়ে আছে। এবার সেই ম্যাচটাও হয়তো খুব ভালো হবে। তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তো একদম। আজকের জন্য এটুকুই। Well, that's it for today. Let us know if you liked our video. Please leave a comment down below about what your opinions are. Please like, share and subscribe to Match Points. Thank you for watching.